কলেজ থেকে বাসায় এসে দেখি আম্মু আর খালা বসে কথা বলছে। আমাকে দেখে আম্মু বলে, কিরে রিফাত, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? তিশা কল করে বলল ও নাকি আমাদের বাসায় এসেছে আর আমাকে আসতে বলল, তাই চলে এলাম। কিন্তু তিশা কোথায়? তোর রুমে বসে আছে, গিয়ে দেখ কি করছে। আমি ঠিক আছে বলে খালার সাথে কুশল বিনিময় করে যেতে নিলে খালা বলে তিশার বিয়ে ঠিক করেছে খালু, কিন্তু তিশা বিয়ে করতে চাইছে না। আমি যেন তিশাকে রাজি করাই। ওর বয়স তো কেবলমাত্র 15 হলো খালা, এখনই বিয়ে দেবার কি হলো? সেই পুরনো ডায়লগ। ছেলে অনেক ভালো, ঢাকায় 3টা বাড়ি আছে, তিশা সুখে থাকবে। আমি দেখছি বলে রুমে এসে দেখি ম্যাডাম কান্না করতে করতে চোখের পর্দা যমুনা করে ফেলেছে। আমাকে দেখে কান্নার গতি আরও বেড়ে গেল। আরে থাম, কি করছিস? কি হয়েছে বল আমাকে। আমি এখন বিয়ে করব না ভাইয়া, আমি আরো লেখাপড়া করব। আর 3 মাস পরে আমার এসএসসি এক্সাম। আর আব্বু আম্মু পাগল হয়ে গেছে এখন আমাকে বিয়ে দেবার জন্য। আচ্ছা তুই কান্না থামা, তারপর দেখছি কি করা যায়। আমি কিছু জানি না, যে করেই হোক তুমি এই বিয়ে আটকাবে, নয়তো আমি নিজেকে শেষ করে দিব। এক থাপ্পড়ে 32টা দাঁত সব ফেলে দিব উল্টাপাল্টা চিন্তা করলে। কিন্তু আমার দাঁত তো 31টাই আছে। কেন, একটা কি ইঁদুরে নিয়ে গেছে? জানি না কে নিয়ে গেছে, তুমি বলো এই বিয়েটা আটকাবে। বিয়ে আটকানোর একটাই রাস্তা আছে। কি রাস্তা বলো, আমি তাই করব। সবাইকে গিয়ে বলবো আমরা একে অপরকে ভালোবাসি। কিন্তু আমরা তো ভালোবাসি না, তাহলে মিথ্যে কেন বলবো? মিথ্যে না বললে যা গিয়ে ওই ছেলেকে বিয়ে কর। আর যদি তারা আমাদের বিয়ে দিতে চায় তখন কি হবে? কি আর হবে, বিয়ে করে নিব। তুই যখন বড় হয়ে যাবি তখন সবাইকে সত্যি বলে দিব। আর এটাও বলবো আমাদের মাঝে কোনো সম্পর্ক তখন ছিলই না। তাহলে তুমি কখনো কিন্তু আমার উপর স্বামীর অধিকার দেখাবে না। আমি কোথায় তোকে বাঁচাতে চাইছি আর তুই আমাকে সন্দেহ করছিস? ঠিক আছে, যা খালা খালুকে যা গিয়ে বল। আরে রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে তুই নিচে যা, আমি চেঞ্জ করে যাচ্ছি। তিশা ঠিক আছে বলে নিচে চলে যায়। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে চেঞ্জ করছি। চলুন পরিচয়টা দিয়ে দেই, আমি রিফাত শেখ, আম্মু রুমা শেখ। ভাবছেন আব্বুর কথা কেন বললাম না? আমার বয়স যখন 3 বছর তখন আব্বু আমাকে আর আম্মুকে ছেড়ে চলে যায়। আম্মু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আর আমি এবার মাস্টার্সে পড়ছি, সাথে 2টা টিউশনি করাই। আর তিশা আমার ছোটো খালার চিরাতার মেয়ে, এবার ক্লাস 10-এ পড়ছে। আর আমি ওকে সত্যি ভালোবাসি। এখন খালা রাজি হলেই বিয়েটা হয়ে যাবে। আর তিশা বড় হয়ে গেলে একদিন না একদিন ঠিক আমাকে মেনে নেবে। নিচে এসে খালার পাশে বসে আছি। একটু পর সিঁড়ির দিকে তাকিয়ে দেখি রিফাত ভাইয়া আসছে। রিফাত ভাই আম্মুর কাছে এসে বলে, খালা তুমি আমাকে ভুল বোঝো না, তিশার বিয়ে ওই ছেলের সাথে দিও না প্লিজ। কিন্তু কেন রিফাত? তোর খালা খালু ওদের কথা দিয়ে ফেলেছে, আর 7 দিন পর বিয়ে। আমি আর তিশা একে অপরকে ভালোবাসি আম্মু, আরও 3 বছর আগে থেকে। কই, তুই তো আমাকে কিছু বলিসনি। আর তিশা, তুইও তো কখনো কিছু বলিসনি। আমরা ভেবেছিলাম লেখাপড়া শেষ হলে তোমাদের বলবো, কিন্তু তার আগে আব্বু আম্মু এসে এই কথা বলল, তাই আজ না বলে চুপচাপ থাকতে পারলাম না। আমাদের কথা শুনে সবার চোখ চোরক গাছ। খালা খালুকে কল করে বলে আসতে, একটু পর খালু এসে সব শুনে। তোমরা এখন কি চাও? আমি ওই বিয়েটা ভেঙে দিই, কিন্তু কোন ভরসায়? কিছুদিন পর যদি তোমাদের মাঝে কিছু নিয়ে ঝামেলা হয়, তখন তার তোমরা একে অন্যের সাথে থাকতে চাইবে না। এমন কিছু হবে না খালু, আমরা কখনোই আলাদা হব না। কি তিশা, তাই তো? আব্বু, আমরা কখনো কেউ কাউকে ছেড়ে যাব না। হ্যাঁ, এমন অনেক দেখেছি। একজন অন্যের জন্য মরতেও পারে, দুদিন পর কেউ কাউকে চেনে না। যদি সত্যি তোমরা চাও সারা জীবন একসাথে থাকতে, তাহলে কালই তোমাদের বিয়ে করতে হবে। কিন্তু দুলাভাই ওদের কি বলবে? আপনি তো তাদের কথা দিয়ে ফেলেছেন। আমার মেয়ের জীবনের চেয়ে কাউকে দেওয়া কথা বড় নয়। কি বলো তোমরা? কাল বিয়ে করবে। ঠিক আছে তবে, কিন্তু এখন শুধু কাজী ডেকে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক। আমাদের লেখাপড়া শেষ হলে সবাইকে জানিয়ে অনুষ্ঠান করা যাবে। ঠিক আছে, তাহলে তাই হবে। রুমা আপা, আপনার কোনো আপত্তি নেই তো? না দুলাভাই, আমার কেন আপত্তি থাকবে? এরপর সবাই একসাথে দুপুরে খাবার খেয়ে নেই। খালা খালু চলে যায়, তিশা থেকে যায় আমাদের বাসায়। বিকেলে ছাদে দাঁড়িয়ে আসি, হঠাৎ তিশা কাঁধে হাত রাখে। আমি পেছনে ঘুরে, কিরে তুই এখানে কি করছিস? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাকে এতগুলো থ্যাংক ইউ। আচ্ছা হয়েছে, এবার ছাড়। এভাবে জড়িয়ে ধরলে তো আমি তোর প্রেমে পড়ে যাব। প্রেমে পড়লে পড়তে পারো, পরে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাবে। আচ্ছা সেটা পরে দেখা যাবে। তাই এখানে কি করছিস? বাসায় ভালো লাগছে না, চলো না কোথাও থেকে ঘুরে আসি।
ঠিক আছে চল, আমাদের বাসায় কিছুটা পিছনে একটা কাশবন আছে, সেখান থেকে ঘুরে আসি। তুই গিয়ে আম্মুর কাছে একটা শাড়ি পরে নে। আমি নিজেকেই সামলাতে পারি না, আর তুমি বলছো শাড়ি পরতে। আমি আছি তো, তোর শাড়ি আর তোকে সামলাবো। তিশা ঠিক আছে বলে চলে যায়। আমি রুমে এসে একটা নীল রঙের পাঞ্জাবি পরে করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই। আমি খালার রুমে এসে খালাকে একটা শাড়ি বের করে পরিয়ে দিতে বলি। এখন শাড়ি পরে কোথায় যাবি? রিফাত ভাইয়ের সাথে ঘুরতে যাব, একটা সুন্দর দেখে শাড়ি পরিয়ে দাও। বাহ, আমার বৌমাকে তো খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। খালার কথা শুনে খিলখিল করে হেসে দেই। একটু পর সিঁড়ির কাছে এসে দেখি রিফাত ভাইয়া নিচে দাঁড়িয়ে আছে। সেও নীল রঙের পাঞ্জাবি পরেছে। সিঁড়ি দিয়ে কারণ আমার শব্দ শুনে সেদিকে তাকিয়ে দেখি তিশা আসছে। এটা কি কাকতালীয়ভাবে মিলে গেছে? তিশাও নীল রঙের শাড়ি পরেছে। অপলক দৃষ্টিতে তাকিয়েছি তিশার দিকে। এখন তিশা আমার সামনে চলে এসেছে, বুঝতেই পারিনি। তিশা আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, এমন করে তাকিয়ে আছো কেন? চলো ঘুরতে যাব। হ্যাঁ চলো। লজ্জা মাকে একটা হাসি দিয়ে বাইরে এসে বাইক বের করে স্টার্ট দিয়ে বসে আসি। তিশা আমার কাঁধে হাত রেখে উঠে বসে, আমার কোমর জড়িয়ে ধরে। একটু পর দুজনে চলে আসি কাশবনের কাছে। বাইক থামিয়ে আমি তিশার এক হাত ধরে হাঁটছি, আর তিশা অন্য হাতে শাড়ির কুচি ধরে। আচ্ছা তুই ওখানে কাশফুলের কাছে দাঁড়া, আমি তোর কয়েকটা ছবি তুলি। তিশা ঠিক আছে বলে কাশফুলের কাছে গিয়ে দাঁড়ায়। আমি 4-5টা ছবি তোলার পর তিশা বলে, এবার এসো দুজনে একসাথে কয়েকটা সেলফি তুলি। আমি ঠিক আছে বলে দুজনে কয়েকটা সেলফি তুলে আবার দুজনে হাঁটতে থাকি। আরও কিছু সময় ঘোরাঘুরি করে দুজনে বাসায় চলে আসি। পরের দিন খালু খালা নিজেকে নিয়ে কাজী নিয়ে এসে আমাদের বিয়ে পড়িয়ে দেয়। সবাই খুব খুশি, আমি সবচেয়ে বেশি খুশি আজ নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পেরে। তিশা এখন ভালো না বাসলো, ধীরে ধীরে ওর মনে আমার জন্য ভালোবাসার ঠিকই সৃষ্টি হবে, আর ততদিন আমি অপেক্ষা করে যাব। একটু পর খালা আমাকে রিফাত ভাইয়ার রুমে রেখে চলে যায়। কি সব পরিয়ে রেখেছে, পুরো শরীর চুলকাচ্ছে। চেঞ্জ করে এসে একটা 3 পিস পরে বসে বসে মোবাইলে নিলয় হাসানের আমি সিঙ্গেল নাটক দেখছি। একটু পর দরজায় ঠক ঠক। আমি দরজা খুলে দেখি রিফাত ভাইয়া। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। তুমি কোথায় ঘুমাবে ভাইয়া? আমি কিন্তু তোমার সাথে একই বিছানায় ঘুমাতে পারবো না। ভয় নেই, আমি সবাই ঘুমাচ্ছি, তুই খাটে ঘুমিয়ে পড়। আরে হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আমাকে জাগিয়ে তারপর দরজা খুলবি। আর এখন থেকে আম্মু খালা বা খালুর সামনে আমাকে ভাইয়া বলবি না, তাহলে তারা সব বুঝে যাবে। তাহলে কি বলে ডাকবো তোমাকে এখন থেকে? নাম ধরে রাখবি। তিশা ঠিক আছে বলে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। আমি লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রিফাত ভাইয়াকে ডেকে আমি ওয়াশরুমে চলে যাই স্কুল ড্রেস নিয়ে। ঘুম থেকে উঠে বসে আসি। একটু পর তিশা বের হয়ে আসলে আমি গিয়ে ফ্রেশ হয়ে বসে কলেজের জন্য রেডি হয়ে দুজনে একসাথে নিচে চলে আসি। নাস্তা করে দুজনে একসাথে বাসা থেকে বের হয়ে আমি বাইক নিয়ে চলে আসি। তিশা বাইকে উঠে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসি। এভাবে বাসা কলেজ আর তিশা কিনে কেটে যায় 3 বছর। তিশা এবার ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হয়েছে। আর কয়েক মাস পর আমার মাস্টার্সের ফাইনাল এক্সাম। লেখাপড়ার পাশাপাশি একটা পার্ট টাইম জবও করছি খালুর অফিসে। এই 3 বছর অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তিশা আমার ওপর এখন খুব অধিকার দেখায়। ওর হাবভাব দেখে আমি বুঝতে পারি ও আমাকে ভালোবাসে। আর কিছুদিন পর তিশার জন্মদিন, ভাবছি সেদিন আমার মনের কথা ওকে জানিয়ে দেব। একা একা ব্যালকনিতে বসে আছো কেন? তুমি তো আম্মুর সাথে কাজ করছিলে, তাই বসে আছি। আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? এবার মনে হয় আমাদের ডিভোর্স নিয়ে নেওয়াটা উচিত। মজা করছো তুমি আমার সাথে? মজা করব কেন? আর বিয়ের আগে আমাদের মাঝে তো এই সব কথা হয়েছিল। আমি একটা সাবালিকা আর আব্বু আম্মুকে ম্যানেজ করতে পারবো, তাই আমাদের এবার আলাদা হয়ে যাওয়াটাই ঠিক হবে। কিন্তু আমি তো ভেবেছি তুমি আমাকে ভালোবাসো আর আমি স্বামী হিসেবে মেনে নিয়েছো, তাই তোমাকে তোমার জন্মদিনে আমার মনের কথা বলবো বলে ঠিক করেছি। পাগল হয়ে গেছো তুমি? আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? দেখো রিফাত, আমি তোমাকে আমার বন্ধু ছাড়া আর কিছুই ভাবিনি। আমি আমার কলেজের একটা ছেলেকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আমি এতদিনে তোমাকে ভালোবেসে গেছি, তার কোনো মূল্য নেই তোমার কাছে? তোমার জন্য এত কিছু করলাম, তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি টিউশনের পাশাপাশি জবও করেছি, এসবের কোনোই মূল্য নেই তোমার কাছে? আমাকে ব্ল্যাকমেল করছো তুমি? আমি তোমাকে বিয়ের আগেই বলেছি আমি তোমাকে স্বামী হিসেবে কখনো মানব না। আর তুমিও বলেছো এটা শুধু আব্বু মুখে, এখন আমার বিয়ে না দেবার জন্য একটা ব্যবস্থা। তাহলে আজ কেন তুমি এসব বলছো? আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে আর তুমিও আমাকে ভালোবাসবে। তুমি কি ভেবেছো আমি জানি না
আর জানতেও চাই না। আগামী 7 দিনের মধ্যে আমি ডিভোর্স চাই, বাস। বলে তিশা চলে যায়। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। কার জন্য এত কিছু করেছি আমি? যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসলাম, আর সেই আমার ভালোবাসা বুঝলো না। ঠিক আছে, তবে তাই হবে। তুই যদি আমাকে ছেড়ে দিয়ে ভালো থাকিস, তাই হোক। কি ভাবে রিফাত নিজেকে? একটু হেসে কথা কি বলেছি ভেবে নিয়েছে আমি ওকে ভালোবাসি। যত সব। রাতে সবাই খেতে বসেছে, রিফাত মন খারাপ করে খাবার খাচ্ছে নিচে তাকিয়ে। কি রে বাবা, তোর কি কিছু হয়েছে? কই না তো আম্মু, হঠাৎ এই কথা বলছো কেন? তোকে এমন মনমরা লাগছে কেন? আমি ঠিক আছে আম্মু, খেতে ভালো লাগছে না। বলি খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে রুম থেকে বের হতে গেলে তিশা বলে, আচ্ছা আমরা কবে ডিভোর্স নিচ্ছি? তার জন্যই এখন উকিলের সাথে কথা বলতে যাচ্ছি। ওর মুখটা এখন আর দেখতে ইচ্ছা করছে না। বাসা থেকে বের হয়ে চলে আসি উকিলের কাছে। উকিল সাহেব পরিচয় হওয়ার কারণে আর সমস্যা হয়নি, 7 দিনের মধ্যে হয়ে যাবে বললো। আমি ঠিক আছে বলে বাসায় চলে আসি। রুমে এসে শুয়ে মোবাইল টিপছি। রিফাত, আমি একটু আমাদের বাসায় যেতে চেয়েছিলাম, তুমি কি দিয়ে আসবে? আমি পারবো না, তোমার বয়ফ্রেন্ডকে কল করে বলো, আর যেখানে ইচ্ছে যাও, আমাকে বলতে আসবে না। এত রুট ব্যবহার করছো কেন তুমি? কিভাবে ব্যবহার করবো তোমার সাথে? সামনে থেকে যাও তো, বিরক্ত করো না। বলে উল্টা পাশে হয়ে শুয়ে পড়ি। দেখতে দেখতে কেটে যায় 7 দিন। আম্মুর কোলে শুয়ে আসি। তখনই খালু উকিল আর তিশাকে নিয়ে বাসার ভেতরে আসে। আমি দাঁড়াতেই আমার গালে থাপ্পড় দিয়ে বলে, এই জন্য সেদিন বলেছিলি বিয়ে ভেঙে দিতেন। সেদিন কেন বিয়ে করেছিলি? ডিভোর্স দেওয়ার জন্য। ডিভোর্স দেবার জন্য মানে? কে কাকে ডিভোর্স দিবে দুলাভাই? আবার কে? এরা দুজন একসাথে থাকবে না, ডিভোর্স নিয়ে নেবে। এই যে আমার হাতে ওদের ডিভোর্স পেপার। কি রে রিফাত, তোর খালু এসব কি বলছে? এসবের মানে কি? এরপর আমি খালু আর আম্মুকে সব বলি, কেন তিশাকে বিয়ে করেছি, আর তিশা নিজেই ডিভোর্স চেয়েছে। এইসব বলে লাভ নেই আব্বু, আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি রিফাতকে কখনোই স্বামীর চোখে দেখিনি। তিশা, যে ছেলেটা তোর স্বপ্ন পূরণ করার জন্য এত কিছু করলো, তুই তাকে ছেড়ে চলে যেতে চাইছিস? এই ভুলটা করিস না মা। রিফাতের মতন তোকে আর কেউ ভালোবাসতে পারবে না। বাদ দিন খালু, আমিও আর ওকে আমার জীবনে চাই না। যে সত্যিকারে ভালোবাসা চিনতে পারে না, তার সাথে আর যাই হোক সারা জীবন সংসার করা যায় না। বলে ডিভোর্স পেপারে সাইন করে দেই। তিশাও সাইন করে দেয়। উকিল সাহেব পেপার নিয়ে চলে যায়। খালু তিশাকে বলে, যে ছেলেটার জন্য আজ তুই রিফাতের ভালোবাসার মূল্য দিলি না, দেখবি একদিন সেই ছেলেটা তোকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে যাবে। তুমি বাবা হয়ে মেয়েকে এই দোয়া করছো আব্বু? খবরদার, তোর ওই মুখে আমাকে আব্বু বলে ডাকবি না। আজ থেকে আমাদের জন্য তুই মৃত। বলেই খালু চলে যায়। আমি তিশার হাত ধরে বাসা থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিই। চোখের পানি মুছে একটা রিক্সা নিয়ে চলে আসি। তোর জন্য আমি রিফাতের ভালোবাসার মূল্য দিইনি, আর তুই আমার সাথে চিট করেছিস। আমার আব্বু যা বলেছে তাই সত্যি হলো। আজ আমি তোকে বলেই শরীরের সমস্ত শক্তি দিয়ে পেটাতে থাকি দুজনকে। সবশেষে মাথায় এত জোরে বাড়ি দেই, মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। তাও শরীরের রাগ কমছে না। আমি সেখান থেকে বের হয়ে রিক্সা নিয়ে রিফাতের বাসার সামনে এসে কলিং বেল দিতে থাকি। আম্মু আমার কান্না থামিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায়। হঠাৎ দরজা খুলে দেখি তিশা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলে, আমার ভুল হয়ে গেছে রিফাত, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। যার জন্য তোমাকে ছেড়েছি সেই আমাকে ঠকিয়েছে। আমি তিশাকে ধাক্কা দিয়ে আমার সামনে থেকে সরিয়ে বলি, তোর এত বড় সাহস, তোর ওই নোংরা হাতে আমাকে শুয়েছিস, আর কি বললি ভুল হয়ে গেছে? ভুল তো আমার হয়েছিল, তোকে নিজের চেয়ে বেশি ভালোবেসেছিলাম। ইচ্ছে করে আমাকে ধোকা দিয়েছিলি। আমি বলছি শোন, আমি নই, তুই অনেক বোকা। আফসোস আমার নয়, তোর হবে। কারণ তুই এমন কাউকে হারিয়েছিস যে তোকে নিজের থেকে বেশি ভালোবেসেছিল, আর আমি এমন কাউকে হারিয়েছি যার মনে আমার জন্য কখনো ভালোবাসাই ছিল না। চলে যায় এখান থেকে। আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। মাফ করে দাও, আর কখনো এমন ভুল হবে না। যদি কান্না করতে করতে এখানে মরেও যাস, তারপর তোকে আমি কখনো মেনে নেব না। তোর জন্য সেই ছোট্ট থেকে যে ভালোবাসা বুকের মাঝে বুনেছিলাম, তার এখন চিৎকার করে বলে আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। বলি তিশার মুখের ওপর দরজা বন্ধ করে ভেতরে গিয়ে খালুকে কল করে বলি তারা এসে যেন তাদের মেয়েকে নিয়ে যায়। আমি সেখানে বসেই কান্না করছি। হঠাৎ দেখি আব্বুর গাড়ি। দৌড়ে গাড়ির কাছে যেতেই আব্বু গাড়ি থেকে নামে। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। কি হয়েছে? এখন কান্না করছিস কেন? আর এখানে কেন তুই? তো তোর বয়ফ্রেন্ডের কাছে গিয়েছিলি? ওই কুত্তার বাচ্চা আমার সাথে বেইমানি করেছে আব্বু। ও
ও আব্বু, রিফাতকে বলো আমাকে একবার মাফ করে দিতে। আমি আর কখনো এই ভুল করব না। বলো না আব্বু। আব্বু আমার কান্না দেখে রিফাতকে কল করে দরজা খুলতে বলে। রিফাত দরজা খুলতেই বের হয়ে আসে। বাবা, যা হয়েছে ভুলে যা। তিশা ওর ভুল বুঝতে পেরেছেন, তুই ওকে মেনে নে বাবা। আমি রুমে গিয়ে একটা কাঁচের গ্লাস এনে নিচে ছেড়ে দেই, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমি টুকরোগুলো তুলে খালুর দিকে এগিয়ে দিয়ে বলি, এগুলো জোড়া লাগাতে পারবেন খালু? যদি পারেন তাহলে আমি ওকে মেনে নিব। এই কাজগুলোর মতো আপনার মেয়ে আমার মনটা ভেঙে চুরমার করে দিয়েছে। একটা বার আমাকে ক্ষমা করে দাও না রিফাত, আর কখনো আমি এই ভুল করব না। আমি খালু আর তিশার সামনে হাত জোর করে বলি, আর কোনোদিন আমি তাকে ভালোবাসতে পারবো না, চলে যায় এখান থেকে। আমি আমার মতো বাঁচতে চাই। চোখে একটা পলক পড়তে পারলে যেটুকু সময় লাগে, ঠিক সেইটুকু সময়ের মধ্যে তুমি আমার জীবনটা বদলে দিয়েছো। তোমার জন্য এত কিছু করেছি, আর তুমি তার কী প্রতিদান দিয়েছিলে? আজ ওই ছেলে খারাপ বলে ফিরে এসেছো, তা না হলে তো কখনোই আসতে না। মনে রেখো, পাপ কখনো বাপকেও সারে না। গুড বাই অ্যান্ড গুড বাই বলে আমি বাসার ভেতরে এসে দরজা বন্ধ করে দিই। যদি কেউ আপনার ভালোবাসার মূল্য না দেয়, আপনাকে ছেড়ে গিয়ে আবার কখনো ফিরে আসে, তাহলে কি করবেন আপনি? অবশ্যই কমেন্টে জানাবেন। রিফাতের দরজার সামনে বসে অনেকটা সময় কান্না করি। আব্বু বলে, এখন ওর মাথা গরম আছে মা, পরে এক সময় আমি রিফাতের সাথে কথা বলবো। এখন চল বাসে যাই। আব্বু রিফাত আমাকে ক্ষমা করবে তো? এত সহজে হেরে যেতে নেই মা। রিফাত তোকে এখনো ভালোবাসে, শুধু তোর ওপর অভিমান করে আছে। চেষ্টা করলে আবার রিফাতের মনে তোর জন্য ভালোবাসার ফুল ফোটাতে পারবি। আব্বুর কথা শুনে মনে একটু শান্তি অনুভব হচ্ছে। এরপর আব্বুর সাথে বাসায় চলে আসি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকি। দরজা বন্ধ করে সোফায় শুয়ে আসি। আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আম্মুকে বলি, কি পেয়েছে ওর আম্মু? যখন ইচ্ছে সেরে যাবে, আবার যখন ইচ্ছে আসবে। এত কিছু তিশার জন্য করেছিলাম, তাও অন্য একটা ছেলের জন্য আমার থেকে ডিভোর্স নিয়ে চলে গেল। যখন জানলো ছেলেটা ভালো না, আবার ফিরতে চায় আমার কাছে। আমি একটা মানুষ, আমার কষ্ট হয়। একবার যে আমাকে ছেড়ে চলে যেতে পেরেছে, সে আবারও ভালো কাউকে পেলে আমাকে ছাড়বে না, তার কি নিশ্চয়তা আছে আম্মু? বলো, আমি কি ভুল কিছু করেছি তিশাকে ফিরিয়ে দিয়ে? না বাবা, তুই ভুল করিসনি। তুই যা করেছিস ঠিকই করেছিস। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না। তুই যখন তিশাকে ঘৃণা করিস, তাহলে তোর চোখে পানি কেন? সত্যি করে বল তো রিফাত, তুই তিশাকে এখনো ভালোবাসিস? চাইলে কি ভোলা যায় আম্মু? সেই ছোট থেকে তিশাকে নিয়ে একটু একটু করে এই বুকে স্বপ্ন বুনে গেছি। এত সহজে কি তা মন থেকে মুছে ফেলা সম্ভব? তাহলে তিশাকে ফিরিয়ে দিলি কেন? মেয়েটা ওর ভুল বুঝতে পেরেছে। তোর কি উচিত ছিল না তিশাকে আর একটা সুযোগ দেবার? ওর আমার থেকে যদি ডিভোর্স না নিত আম্মু, তাহলে হয়তো আমি ওকে একটু বকে মেনে নিতাম। কিন্তু ও তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। দেখ রিফাত, তিশার বয়স এখনো তেমন বেশি না, তাই ভালো মন্দটা বুঝতে পারেনি। যেটা ভালো মনে হয়েছে সেটাই করে ফেলেছে। এখনো আঘাত পেয়েছে, আর বুঝতে পেরেছে তোর মতো কেউ ওকে ভালোবাসতে পারবে না। তুই তিশাকে ক্ষমা করে আবার মেনে নে। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, আমরা আবার তোদের বিয়ে দেবো ধুমধাম করে। কিছুদিন ওকে কষ্ট পেতে দাও আম্মু। আমাকে যেভাবে কষ্ট দিয়েছে, আর কিছুটা তিশা অনুভব করুক, তারপর মেনে নিব। আর আবার বিয়ে করে তিশাকে ফিরিয়ে আনবো বলে আমি সেখান থেকে উঠে রুমে চলে আসি। ভালো লাগছে না কিছুই। সোফায় বসে মোবাইলে ইমরানের ভালোবেসে মন কি পেলো গানটা শুনছি চোখ বন্ধ করে। আজ আমারও জানতে ইচ্ছে করছে কি পেয়েছি ভালোবেসে। গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই। বাসায় ফেরার পর থেকেই কান্না করে যাচ্ছি। তুমি ঠিক বলেছো রিফাত, আমি সত্যি খুব বোকা। তাই তো সত্যিকারের ভালোবাসা চিনতে পারলাম না। তবে যত কষ্টই হোক বা তুমি আমাকে যত আঘাতই করো, আমি তোমার মনে আমার জন্য যে ঘৃণা জমে আছে, সেই ঘৃণাকে আবার ভালোবাসায় গড়ে তুলবই। তোমার মনের ঘরে আমি আবার আমার প্রেমের তাজমহল গড়ে তুলবই। এসব বলতে বলতে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে খাবার খেয়ে বসে আছি। আব্বু বলে, এখন কি করবি মা? লেখাপড়া কি কন্টিনিউ করবি? আব্বু, কালকেই অনার্সে অ্যাডমিট হয়ে আসবো। আর রিফাত যে ভার্সিটিতে পড়ে সেই ভার্সিটিতেই। আমার বরটা কি করে না করে নজর রাখতে হবে না? তোর যেটা ভালো মনে হয় সেটাই করো মা। তবে আর কোনো ভুল করিস না, তাহলে রিফাত তো দূরের কথা, আমি তোকে আমার বাসায় থাকতে দেব না। ভুল মানুষ একবারই করে আব্বু, আর আমি সেটা করে ফেলেছি। এখন থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রিফাত ছাড়া আর কাউকেই জীবনসাথী হিসেবে চাই না। আর কোনো ছেলের সাথেও কথা বলবো না রিফাত ছাড়া। এখন থেকে নিজেকে রিফাতের যোগ্য করে তোল। রিফাত যেন তোকে দেখেই বুঝতে পারে তুই শুধু রিফাতকে ভালোবাসিস। তুমি আমাকে দোয়া করো আব্বু, আমি যেন সব ভুলকে ভুলে নতুন করে নিজেকে রিফাতের যোগ্য করে গড়ে তুলতে পারি।
আব্বু আমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। আমিও রুমে এসে রিফাতের একটা ছবি বুকে নিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে আম্মুর সাথে নাস্তা করে আমি ভার্সিটি চলে আসি। ক্লাসে যেতে নিলে গেটের সামনে দেখি তিশা দাঁড়িয়ে আছে। তিশা এখানে কি করছে? সব কিছু বাদ দিয়ে ভেতরে যেতে নিলে তিশা আমাকে দেখে আমার সামনে এসে বলে, কেমন আছো রিফাত? তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই, সামনে থেকে সরো, আমার ক্লাস আছে। নিজের বউয়ের সাথে কথা নেই, এটা কিন্তু ঠিক নয়। বউ? কে কার বউ? তুমি হয়তো ভুলে গেছো আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাও তোমার ইচ্ছেতেই। ভুল করেছি আমি, তোমার ভালোবাসা বুঝতে একটু দেরি হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল করে রিফাত, আমাকে একটা শেষবারের মতো সুযোগ দেওয়া যায় না? জানো তো, আয়না আর মন ভাঙ্গার পর সেটা জোড়া লাগে না। আমার রাস্তা ছাড়ো, ক্লাস আছে। বলি তিশাকে পাশ কাটিয়ে চলে যাই ক্লাসে। একটু পর স্যার ক্লাসে আসলে মাথার থেকে সকল চিন্তা বাদ দিয়ে ক্লাস করে প্রথম ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে যাই। ক্লাস করতে ইচ্ছা করছে না। ভার্সিটি মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসি। কিরে বাবা, এত তাড়াতাড়ি চলে আসলি? ভার্সিটিতে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? না আম্মু, কিছু হয়নি, ক্লাস করতে ইচ্ছে করছিল না তাই চলে আসলাম। তোর কি শরীর খারাপ করেছে? না আম্মু, আমি ঠিক আছে বলে আম্মুকে পাশ কাটিয়ে রুমে চলে আসি। রুমে এসে ব্যাগটা টেবিলে রেখে শুয়ে পড়ি। বিকেলে আব্বুকে বলে খালার বাসায় চলে আসি। কলিং বেল দিতেই খালা এসে দরজা খুলে আমাকে দেখে বলে, কেন খালা, আমি কি তোমার বাসায় আসতে পারি না? ঠিক তা নয়, রিফাত তোকে দেখলে কি বলবে সেটা ভাবছি। কি করবে খালা, আমার গায়ে হাত তুলবে? তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যে ভুল করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। তুমি আমাকে ক্ষমা করবে না খালা? আমার তোর উপর কোনো রাগ নেই মা, তুই যে ভুল করে আবার তা বুঝতে পেরেছিস সেটাই অনেক। আচ্ছা আয়, ভেতরে আয়। রুম থেকে বের হয়ে নিচে এসে দেখি তিশা আমাদের বাসায় আম্মুর সাথে বসে গল্প করছে। আমাকে দেখে তিশা দাঁড়িয়ে যায়। তুমি এখানে কেন এসেছো? আর কি চাও? তোমার জন্য কি এই পৃথিবী থেকে চলে যেতে হবে নাকি? ভার্সিটি গিয়ে শান্তি নেই তোমার জন্য, বাসায়ও চলে এসেছো? একটু শান্তিতে তো বাঁচতে দাও আমাকে। আমি তো তোমার কাছে আসিনি, আমি আমার খালার বাসায় এসেছি। আর ভার্সিটি তোমাকে ফলো করে যাইনি, আমিও সেখানেই অ্যাডমিশন নিয়েছি। ডিসগাস্টিং। আম্মু, আমি বাইরে যাচ্ছি, ফিরতে লেট হবে বলে বাসা থেকে বের হয়ে একটা দোকানে এসে সিগারেট নিয়ে খেতে বন্ধুদের কাছে চলে যাই। আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় যাচ্ছি। হঠাৎ দেখে রাস্তায় একটা ছেলে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে। কাছে গিয়ে দেখি তিশা। আমাকে দেখে তিশা দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আমাকে বাঁচাও রিফাত, এই সেই ছেলে যার জন্য আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে। ছেলেটার দিকে রাগি লুকে তাকিয়ে মনে মনে বলি, আচ্ছা তুই তাহলে আমার জীবনের ভিলেন? তোর জন্যই তিশা আমার থেকে ডিভোর্স নিয়েছে। আজ তোকে আমি বলি। ছেলেটার কাছে গিয়ে ইচ্ছা মতো মারতে থাকি। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছি। মাটিতে শুয়ে কাতরাচ্ছে। আমি তিশার দিকে তাকিয়ে চলে আসতে নিলে তিশা আমার সামনে এসে বলে, এই সন্ধ্যার সময় আমাকে এখানে একা রেখে চলে যাবে? জানি তুমি আমাকে ঘৃণা করো, আমার মুখটাও দেখতে চাও না, তাই বলে আমাকে এই সময় একা রেখে যেতে পারো না তুমি। আমি একটা রিক্সা ডেকে তিশাকে উঠতে বলি। তিশা উঠে বসে। আমি ওর পাশে বসে রিক্সাওয়ালাকে তিশার বাসার ঠিকানা বলি। রিক্সাওয়ালা যেতে থাকে। তিশা আমার হাত ধরে আমার কাঁধে মাথা রাখে। কি করছো তুমি? আমাকে ছেড়ে বসো, এসব আমার ভালো লাগছে না। শুধু বিপদে পড়েছো বলে হেল্প করছি, এর বেশি কিছু না। কথায় কথায় তুমি রেগে যাও কেন? আমি তো শুধু হাতটা ধরেই বসেছি, তোমাকে নিয়ে পালিয়ে তো আর যাইনি। আর আমাকে বকলে আমি চিৎকার করে তোমাকে গণধোলাই খাওয়াবো। এই জন্য কারো উপকার করতে নেই, উপকার করলেই বাস খেতে হয়। চুপচাপ করে বসো না একটু। এই মেয়ে যে এখন আমার কথা শুনবে না খুব বুঝতে পারছি, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে আছি। একটু পর রিক্সা তিশার বাসার সামনে এসে থামে। তিশা রিক্সা থেকে নেমে বলে, বাসার ভেতরে চলো। বাসায় আমার কাজ আছে, মামা চলো। আর কিছু বলতে না দিয়ে রিফাত ভাই চলে যায়। আমি মন খারাপ করে বাসার ভেতরে আসতেই আব্বু বলে, কিরে, তোর খালার বাসা থেকে আসতে এত লেট হলো কেন? রিক্সা পাচ্ছিলাম না আব্বু, তাই। তুই কি একা গিয়েছিস নাকি রিফাত দিয়ে গেছে। রিফাতের রাগ কমেছে তাহলে? শুধু পৌঁছেই দিয়ে গেছে, ঠিকমতো এখনো কথা বলেনি। তবে আমিও দেখব কতদিন রাগ করে থাকে। আব্বুর সাথে আরও কিছু সময় কথা বলে রুমে গিয়ে পড়তে বসি। আমি বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে এসে শুয়ে আসি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 1 মাস। এর মধ্যে তিশা অনেকবার আমাদের বাসায় এসেছে। ভার্সিটিতে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি সবসময় এড়িয়ে গেছি। বিকেলে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছি। আম্মু এসে বলে, রিফাত, তো ছোট মামার মেয়ে তানিয়ার বিয়ে আর 3 দিন পর।
আমি আর যাব, তুই কি যাবি আমার সাথে? ঠিক আছে আম্মু, আমারও কোথাও যেতে ইচ্ছে করছে, ঘোরা হবে আর বিয়েতেও যেতে হবে। তুই গিয়ে রেডি হয়ে আয়, আর 6 থেকে 7 দিনের জন্য কিছু জামা কাপড় নিয়ে নে। তা কখন যাবে? আমি ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে কয়েকটা টি শার্ট আর প্যান্ট পরে একটা ব্যাগে ভরে নিয়ে নিচে আম্মুর জন্য অপেক্ষা করছি। একটু পর আম্মু আসলে দুজনে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে চলে এসে মামার বাসায়। সেখানে আসতে দেখি খালু গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমাদের কাছে এসে বলে, তোমাদের আসতে তো লেট হলো কেন? অফিসে একটু কাজ ছিল দুলাভাই, তাই ছুটির দিচ্ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, চলো ভেতরে। কি বাবা, খালুকে তো ভুলেও গেছিস? ঠিক তা নয় খালু, লেখাপড়ার চাপ ছিল, কিছুদিন পর ফাইনাল এক্সাম, তাই। আরও টুকটাক কথা বলে ভেতরে আসতে মামা এসে আম্মুর সাথে কুশল বিনিময় করে আমাকে জড়িয়ে ধরে। এরপর মামাতো বোন তানিয়াকে ডেকে বলে আমাকে একটা রুম দেখিয়ে দিতে। তানিয়া আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে চলে যায়। দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রুম থেকে বের হয়ে নিচে আসতেই কোথা থেকে তিশা এসে সামনে দাঁড়ায়। তুমি এইখানে আর আমার সামনে কি তোমার? এটা আমারও মামার বাসা, আর নিজের বরের সামনে এসেছি কার কি? ফালতু কথা বলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, সর সামনে থেকে। বড়ি তিশাকে পাশ কাটিয়ে বাইরে এসে একটা দোকান থেকে সিগারেট নিয়ে খেয়ে বাসার ভেতরে চলে আসি। রাতে খাবার খেয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি। তিশা এসে আমার পাশে বসে আমার হাত ধরে বসে। আমি উঠতে গেলে তিশা বলে, প্লিজ বসো না, অনেক কষ্টই তো দিলে, এবার আমাকে মেনে নাও। আমি আর নিতে পারছি না তোমার অবহেলাগুলো। এখানে অনেকে আছে, হাত ছাড়, আর তোর ন্যাকামি বন্ধ কর। আমি মরলে তুমি খুশি হবে? তোর বাসা মরে আমার কিছু যায় আসে না, আমার হাত ছাড়। ঠিক আছে, তুমি যখন আমাকে মেনে নিবে না, তখন আমি এ জীবন আর রাখবো না। তবে একটা কথা মনে রেখো, আমি এখন শুধু তোমাকেই ভালোবাসি। বলে আমার হাত ছেড়ে দৌড়ে চলে যায়। আমার এবার ভয় হতে থাকে, তিশা আবার সত্যি সত্যি কিছু করে ফেলবে না তো। উঠে তিশার পেছনে যেতে থাকি, একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তিশা দরজা খোলো, পাগলামি করো না, দরজা খোলো বলছি। কিন্তু তিশা দরজা খুলছে না। বাধ্য হয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি তিশা চেয়ারের উপর দাঁড়িয়ে ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় দিয়ে ঝোলার জন্য রেডি হচ্ছে। আমি কাছে গিয়ে ওকে ধরে গলা থেকে ওড়না খুলে চেয়ার থেকে নিচে নামিয়ে আনি। কেন এসেছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না, আর আমার বাঁচা মরায় তোমার কিছুই যায় আসে না। তাহলে মরতে দাও আমায়। আমি তিশার গালে থাপ্পড় দিয়ে দু গালে হাত রেখে বলি, আমি বললাম আর তুমি সেটা বিশ্বাস করলে? তুমি আমাকে কখনোই বোঝোনি, তোমাকে কষ্ট দিয়ে আমি কতটা কষ্ট পেয়েছি তা জানো? প্রতিটি রাত তোমার জন্য আমি কত জেগে কতটা চোখের পানি ফেলেছি। আমার মুখের কথাটাই বিশ্বাস করলে, আমার চোখের ভাষা একবারও বুঝতে চাইলে না। তিশা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলে, আই এম সরি রিফা, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই পাগলি, আমিও যে তোমাকে খুব ভালোবাসি। অবহেলা করলে কতটা কষ্ট হয় সেটা তোমাকে শুধু বোঝাতে চেয়েছি। তুমি আমার কাছে এসে বলেছিলে তোমার ডিভোর্স চাই, সেদিন আমি খুব কষ্ট পেয়েছি। আর তাই তো তুমি ফিরে আসার পর রাগের মাথায় তোমাকে ফিরিয়ে দিয়েছি। এতটা ভালোবাসো কেন? এতগুলো দিন আমাকে দূরে রেখেছো, আমাকেও কষ্ট দিয়েছো আর নিজেও কষ্ট পেয়েছো। আর কখনো আমি তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ রিফাত। আর কখনো যদি ভুল করো বা কারোর জন্য আমাকে ছেড়ে যেতে চলে যাও, তখন কিন্তু আমি আর তোমার কাছে ফিরবো না। মৃত্যু ছাড়া আমি তোমার বুক থেকে কোথাও যাব না। আমি তিশাকে আমার বুক থেকে তুলে কপালে চুমু দিয়ে বলি, আচ্ছা আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আর আমি এখন তোমাকে কিস করেও ফেললাম, এখন কি হবে? কি আর হবে, আবার আমাদের বিয়ে হবে, সবাইকে জানিয়ে ধুমধাম করে। বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আরও কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকি। ছাদে এসে সবার সাথে আড্ডা দেই। এরপর দেখতে দেখতে গায়ে হলুদ বিয়ে সব শেষ হয়। বিয়ের 3 দিন, বিয়ের পরের দিন বিকেলে আমি আর তিশা ছাদে বসে আছি। তিশা আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে আছে। বাসায় গিয়ে আমরা বিয়ে করে ফেলবো, কি বলো? তুমি যা বলবে আমি তাই করব। এখন থেকে আমি শুধুই তুমিময়। তাহলে বাসায় গিয়ে তুমি খালুকে বলো আর আমি আম্মুকে বলি। বিয়ের পরপরই আমরা বাবু নিব, কেমন? ঠিক আছে, তাই হবে। আচ্ছা এখন চলো নিচে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাল তো আবার বাসায় ফিরতে হবে। তোরা আবার এক হয়ে গেছিস, বিশ্বাস কর আমার যে কি খুশি লাগছে তোদের বলে বোঝাতে পারবো না। আর তিশা আগের মতো যেন আর কখনো ভুল না হয় তোর। হ্যাঁ, আর কখনো ভুল হবে না আব্বু। আমি রিফাতকে ছেড়ে আর কোথাও যাচ্ছি না। আচ্ছা এখন নিচে চল, কাল বাসায় গিয়ে তোদের বিয়ের আয়োজন করতে হবে তো আমাদের। আম্মু আর কালু হেসে দেয়। আমি আর তিশা মাথা নিচু করে আছি লজ্জায়। পরের দিন সকালে আমরা বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু আর খালু বিয়ের সব আয়োজন করে। বিয়ের 5 দিন পর শপিং, সবাইকে দাওয়াত দেওয়া হয়। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসে। বসে যে বসে আছি রিফাতের পাশে। একটু পর কাজী সাহেব আমাদের বিয়ে পড়াতে শুরু করে। বিয়ের কাজ শেষে সবাই আমাদের জন্য দোয়া করি। কিছু সময় পর তিশাকে নিয়ে বাসায় চলে আসি। কাজিনরা তিশাকে আমার রুমে নিয়ে যায়। আমি বন্ধুদের সাথে ছাদে গল্প করছি।
কিছু সময় গল্প করার পর বন্ধুরা আমাকে রুমে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। আমি তিশার কাছে আসতেই তিশা আমাকে সালাম করতে গেলে আমি তিশাকে ধরে কপালে চুমু দিয়ে বলি, তোমার স্থান পায়ে নয় খালাতো বউ, আমার এই বুকে। এই বুকেই এখন থেকে আমার সুখের স্বর্গ। কখনো ভুল করেও এই বুক থেকে কোথাও যাব না আমি। বলে আমার বুকে কিস করে তিশা। আমি তিশাকে কোলে তুলে বিছানায় শুয়ে পাশে শুয়ে দুজনে ডুবে যাই ভালোবাসার সাগরে। এখনো তাকিয়ে আছেন কেন? এবার চোখ বন্ধ করুন। আর হ্যাঁ, প্রথম পর্বে সবাই তো আমাকে খুব বকেছেন আর বলেছেন রিফাত যা করেছে ঠিক করেছে। আমরা হলেও এটাই করতাম। এমন মেয়ের এটাই হবার ছিল। ভুল মানুষ মাত্রই হয়, আমারও হয়েছিল, তাই বলে আমি পচা হয়ে গেলাম? ক্ষমার মতো গুণ জানেন না। এবার কিন্তু রিফাত আমাকে অনেক কষ্ট দিয়ে তারপর মেনে নিয়েছে। এবার কি বলবেন? যা বলার বলবে, এখন আসো আমরা ঘুমাই। আর হ্যাঁ, আপনাদের অনুরোধেই পিচ্ছি খালাতো বোন গল্পটা দিতে আপাতত আপনার বিদায় নিন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।